আমি স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন প্রদেশ বিজেপির সহ সভাপতি ডক্টর অশোক সিনহা মহোদয় এবং আমার ডান পাশে আছেন প্রদেশ বিজেপির এসসি মোর্চার প্রেসিডেন্ট শ্রী সুপ্রণ দাস। আমি ডক্টর অশোক সিনহাকে অনুরোধ করব আজকের সাংবাদিক সম্মেলনের বিষয় বিস্তারিত তুলে ধরার জন্য। একটু আগে গেলে ভালো। সবাইকে দীপাবলির আগাম শুভেচ্ছা। আশা করি পুজোটাও ভালো কেটেছে, পুজোর পরে দেখা হয়নি। গতকালকে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী একটা মিটিং করেছে, জনসমাবেশ করেছে আস্থা বলে। আমরা মনে করি শুভলক্ষণ, গণতন্ত্রে বিরোধী দল তাদের কথা বলবে, সরকারের সমালোচনা করবে, এটা গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক। কয়েকটা কথা আমার এখানে উল্লেখ করা প্রয়োজন, যে এখানে সরকারের সমালোচনা করবেন ঠিকই আছে, করা উচিত। সরকার যদি কোথাও ভুল করে বিরোধী দলের নেতারা সেটা দেখিয়ে দেবেন সরকারকে। আমি অনেক সময় দেখেছি মানিকবাবু, আমাদের মানিক সরকার, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি অনেক সময় চিঠিও লেখেন মুখ্যমন্ত্রীকে। শুধু একটাই তফাৎ আগের জমানার সঙ্গে এই জমানায়, যে আগের জমানায় কেউ চিঠি দিলে জবাব পেত না, এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী চিঠি দিলে সেটা রিপ্লাই দেওয়া হয়, এক্সপ্লেনেশন দেওয়া হয়, তিনি যেটাকে প্রশ্ন করেছেন। এটা গণতন্ত্রের একটা লক্ষণ। এই মিটিং এ আমি পত্রপত্রিকায় দেখছিলাম আজকে সকালে উঠে, কয়েকটা ইন্টারেস্টিং জিনিস দেখছি, সেগুলি দিয়ে আপনার সাথে কথা বলছি। 2018 সালের নির্বাচনে আমার মনে আছে সুনীল দেওধরজি ছিলেন আর আমি ছিলাম প্রেস কনফারেন্সে। আমরা ঘোষণা করেছিলাম একটা ধর্মযুদ্ধ, যেটার সঙ্গে রিলিজিয়নের সম্পর্ক ছিল না, কারণ ধর্ম আর রিলিজিয়ন ব্যাপারটা আলাদা, অনেকে ক্লিয়ারলি বুঝেন না, অনেকে বুঝেন। সেই সময় থেকে আমরা খেয়াল করেছি একটা ট্রেনিং, যেটা সীতারামজি নিজের নামের সঙ্গে সুবিচার করে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করেছেন গত 5 বছরে, এবং তিনি এখন প্রায় ভারতের সনাতন ঐতিহ্য নিয়ে কথা বলেন, যাতে করে আমরা আশ্বস্ত যে তিনি এখন আস্তে আস্তে রত্নাকর থেকে একদিন বাল্মীকি হবেন, একদিন তার দলটাও ভারতীয় ঐতিহ্যের সঙ্গে বিশ্বাস করে ভারতীয় ঐতিহ্য ভারতের সঙ্গে থাকবে, একটা পরিপূর্ণ ভারতীয় দল হলে আশা রাখছি। তিনি লবকুশের কথা বলেছেন, তিনি বলেছেন তার দল নাকি লবকুশ বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকাবে। এইভাবে রামকে নিজের পিতৃপুরুষের ঐতিহ্যের সঙ্গে যোগ করে তিনি ভালো করেছেন। তবে কে রাম, কে লক্ষণ, কে কুশ, কে লব, এগুলি তো পরের কথা, কিন্তু এই যে বিশ্বাসটা ওনার মনে এসছে, যে বিশ্বাসকে নিয়ে এখন কথা বলছেন লবকুশ নিয়ে, তিনি কথা বলছেন সমুদ্র মন্থন নিয়ে, এটা একটা খুব ভালো লক্ষণ। আমি এই লক্ষণটা ওয়েলকাম করি। সীতারামজির এই লক্ষণটা আমার ভালো লেগেছে। আমি শুধু না একটা কথাই বলবো, বলেছেন ভারত নাকি গত 6-7 বছরে অর্থনৈতিকভাবে একদম পঙ্গু হয়ে গেছে, ভারতের গরিবের সংখ্যা বাড়ছে আর খুব বড় লোকের সংখ্যাও বাড়ছে। আমি ইউএনডিপি এই বছরের রিপোর্টে বলছি, যেটা ইউএনডিপি বলছে যে হিস্টোরিক চেঞ্জ হয়েছে পভার্টি লেভেল। গত 5 বছরে 22% থেকে নেমে ভারতের গরিবের পার্সেন্টেজ এসছে 10%। এটা আমাদের ভারতের রিপোর্ট না, এটা ইউএনডিপি রিপোর্ট। এই রিপোর্টটা দেখে সীতারামজি আবার যদি কনসিডার করেন তিনি কি বলবেন পরের বার, আমি আশা করবো এটা দেখেন। উপরে উপরে কোনো কথা বললে কেউ কিছু বোঝে না এরকম তো না। আমি ডেফিনেটলি অ্যাকসেপ্ট করি ভারতে এখনো দারিদ্র একটা বিশাল প্রবলেম, এটা একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের পক্ষে, ভারতীয় জনতা পার্টির পক্ষে, ভারতের যে কোনো সরকারের পক্ষে, এবং প্রত্যেকটা সরকার চেষ্টা করে দারিদ্র কমানো, এবং সেই চেষ্টায় ভারত সফল হচ্ছে। কমপ্লিটলি হয়নি, সময় লাগবে, কিন্তু হচ্ছে। এই মুহূর্তে ভারত পৃথিবীর 5ম দেশ, যার জিডিপি সবচেয়ে হাই, ইউকে কে ক্রস করেছে এই বছর। এটা কেউ খেয়াল করছেন না। হ্যাঁ, ভারতের জনসংখ্যা বেশি, পার ক্যাপিটাল জিডিপি আগের তুলনায় কম, কিন্তু এখনো আমাদের চারদিকে যে দেশগুলি আছে তাদের তুলনায় ভারতের জিডিপি অনেক উন্নত। সীতারামজিকে নিজের নামের প্রতি সুবিচার করার জন্য আমি কংগ্রাচুলেশন জানাই।
মানিকবাবু অনেক মানুষজন দেখে উত্তেজিত হয়ে পড়েছিলেন, তাই কিছু কিছু কথা ধর্মনিরপেক্ষতা, ত্রিপুরায় ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনতে হবে। আপনারা সাংবাদিক, আপনারা মাটির খবর রাখেন। ত্রিপুরাতে ধর্মনিরপেক্ষতা বিপন্ন, আমি তো কোনো সাংবাদিক ভাইকে কখনো এই প্রশ্ন তুলতে দেখিনি। এরকম কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনাটার কথা তিনি কেন বলছেন? তিনি এটা ক্রিয়েট করতে চাইছেন। এই জিনিসটা নেই ত্রিপুরাতে, ধর্মনিরপেক্ষতার সংকট ত্রিপুরাতে নেই, কিন্তু মানিকবাবু এই কথাটা তুলে শুধু শুধু একটা নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করছেন। এসব করে লাভ হয় না মানিকবাবু, আপনি জানেন, আপনি আগেও করেছেন এটা। সবচেয়ে মজার কথা হলো মানিকবাবু বলছেন 10,323 নাকি তারা এনে সলভ করে দেবে। প্রেস কনফারেন্সে হাসাও ঠিক না, আমি হাসবো না, বাট এটা হাস্যকর। যে জিনিসটা আপনি ক্রিয়েট করলেন নিজের আত্মম্পরিতার জন্য, 10,323 শুধু আরো অনেকের জীবন আপনি নষ্ট করলেন, তাদের পরিবারগুলি এমন একটা অবস্থা ক্রিয়েট করলেন কোর্টে যেতে যেতে, যেখানে তাদের সোজাসুজি ভাবে চাকরি দেওয়া অসম্ভব হয়ে গেল। তারপরে আপনি বলছেন এটা বিজেপির দোষ। বিজেপি ভিশন ডকুমেন্টে কি বলেছিল আমি পরিষ্কার করি, সংবিধানের দায়রায় থেকে যতটুকু করা সম্ভব সেটা করা হবে। অনেক কিছুই করা হয়েছে, সবকিছু করা সম্ভব হয়নি, এটা স্বীকার করি, কারণ এইভাবে করা সম্ভব না, সেটা করা সম্ভব না। এর বড় চেষ্টা করা হচ্ছে অন্য কোনো রাস্তায় কিছু করা যায় কিনা। সংবিধানে থেকে আবার তাদের চাকরি দিয়ে আবার তাদের কেসে ফেলে বাইরে ফেলা, এই ধরনের ছেলে খেলা আমরা করতে চাই না, যে ছেলে খেলা মানিক সরকার করেছিলেন তার সময়ে। এফসিআই পারচেজ দিয়ে মানিকবাবুর বড় দুঃখ, আমি জানি দুঃখটার কারণটা আমি জানি। এফসিআই পারচেজ করতে গেলে নাকি অনেক সময় দেরি করে ফেলে, অনেক সময় সময় মতো নেয় না, অনেক সময় সঠিক কৃষক থেকে কেনে না। আমি আপনাদের মনে করিয়ে দিই, বিরোধী দলে থাকার সময় আমরা বারবার সরকারের কাছে অনুরোধ করেছিলাম এফসিআই দিয়ে ত্রিপুরা থেকে ধান কেনান, যাতে করে ত্রিপুরার কৃষকরা কিছু টাকা পায়, এবং এই ধান কিনতে ত্রিপুরা সরকারের টাকা লাগে না, এই টাকা এফসিআই ফিরিয়ে দেয় ধানটা নেওয়ার পরে। কিন্তু তা সত্ত্বেও মানিকবাবু তার সময়ে এফসিআই দিয়ে ত্রিপুরাতে ধান কেনাতে রাজি হননি। তিনি এখন সমালোচনা করছেন, তিনি রাজি হননি আমরা বারবার বলার পরে। মানিকবাবু হঠাৎ করে বললেন সন্তান বৃদ্ধি। আপনারা শুনেছেন রিসেন্টলি কোনো সন্তান বৃদ্ধি গল্প? হয়তো আমি পড়িনি, এমন হতে পারে, কোনো পত্রিকায় কি বেরিয়েছিল। আমার একটা ডাউট আছে, কথাটা কি উনি নিজের সময়ের কথা বলছেন না আমাদের সময়ের কথা বলছেন সেটা ঠিক বুঝে উঠতে পারিনি। তবে সন্তান বিক্রি হয়েছিল মানিকবাবুর সময়, আমাদের সময় তো পত্রপত্রিকা দেখেনি। আমি শুধু একটা জিনিস বড় স্ট্রিক্টলি ক্লিয়ারলি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে জানতে চাই, আপনি কোনটাতে বিশ্বাস করেন, ভারতের সংবিধানে না কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী সংবিধানে? যদি সৎ সাহস থাকে, আপনি চ্যালেঞ্জ করেছেন একটা ব্যাপারে আমার গভর্নমেন্টকে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আমি ডক্টর অশোক সিনহা খোলাখুলি ভাবে সবার সামনে আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি বলুন আপনি ভারতের কমিউনিস্ট পার্টির যে সংবিধান আছে সেটা বিশ্বাস করেন, সেটাকে ফলো করেন, না ভারতের সংবিধানে ফলো করেন? কারণ ভারতের কমিউনিস্ট পার্টির সংবিধানে লেখা আছে তাদের দলের উদ্দেশ্য আমাদের ভারতের সংবিধানকে সরিয়ে সর্বহারার এক নায়কতন্ত্র আনার। কোনটা আপনি বিশ্বাস করেন? ডিক্লেয়ার করুন, বলুন সবার সামনে সাহস থাকলে যে আপনি হয় ভারতের সংবিধানে বিশ্বাস করেন, যদি সেটা করেন তাহলে আপনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী সংবিধানে বিশ্বাস করতে পারেন না, কারণ সেটা ভারতের সংবিধানকে উৎখাত করার কথা বলছে। আর যদি আপনি ওইটাতে বিশ্বাস করেন, সিপিএম এরটাতে, তাহলে আপনি ভারতের সংবিধানে বিশ্বাস করেন না, কারণ আপনি উৎখাত করতে চান এই সংবিধানটাকে। এভাবে দুটো মুখ নিয়ে চলেন আপনারা। আমি চাই আপনি ক্লিয়ার করুন, এই বাক্যটা আপনি ক্লিয়ার করুন, আপনি কোনটাতে বিশ্বাস করেন, ভারতের সংবিধান না কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী সংবিধান? জিতেনবাবু বেশি কথা বলেননি, জিতেনবাবু বলেছেন ঘরের কিস্তিতে নাকি প্রবলেম হয়। কেন হয়? 4 বছরে কেউ যদি 4,000 ঘর দেয়, 40,000 ঘর দেয়, আর 4 বছরে কেউ যদি 2.5 লাখ ঘর দেয়, তখন কনফিউশন হয়, একটা দিনে হয়, হতেই পারে। কিন্তু খেয়াল করবেন তারা ঘর দিত কিভাবে দিত আর আমরা কিভাবে দিচ্ছি। আমরা যা ধর্ম, দল,
আর সাপোর্টারকে সেটা না দেখে ঘর দেওয়া হচ্ছে, কনফিউশন মাঝে মাঝে হচ্ছে না, হচ্ছে, অস্বীকার করি না, ওটা স্বাভাবিক। যখন এত বড় একটা কাজ হয়, 2.5 লাখ, টোটাল 4.5 লাখ টাকা ঘর দেওয়ার কথা, আমরা 2.5 লাখে পৌঁছে গেছি, ক্রস করেছি। কিছু যদি অসুবিধা হয় সেটাও সর্ট আউট হচ্ছে। আমাদের মাননীয় অভ্যর্থ মহাশয় বলেছেন যে তিনি চান ত্রিপুরা আবার সেই বামফ্রন্টের স্বর্ণযুগে চলে যাক। কি স্বর্ণযুগ? আপনারা সবাইকে ডাকছেন, এত বড় একটা মিটিং করে সিপিএম ডিক্লারেশন কি দিয়েছে জানেন? মোদ্দা কথাটা কি বলেছে? আমি তো সবটা শোনার পরে, সবগুলি দেখার পরে একটা কথা বলেছি, তারা একটা ডিক্লারেশন দিয়েছে তাদের মানুষের সামনে, তাদের সমর্থকদের সামনে, বাইরে আমরা পারতাম না। ডিক্লারেশন ক্লিয়ার, সবাইকে বলছে আপনারা সবাই মিলে আসুন, সবাই মিলে আসুন, একা করবো না, সবাই মিলে আসুন, দলমত নির্বিশেষে কি জানি সমভাবাপন্ন সমস্ত দল একসঙ্গে আসুন। কেন ডাকছে অন্য দলকে? যেখানে এই রাজ্যে 4.5 বছর আগে যে দল ক্ষমতায় ছিল, যাদের প্রায় 50টা সিট ছিল, তারা 4.5 বছর পরে অন্য দলকে ডাকছে যে তোমরা সাহায্য করো আমাদের, অন্য দলের সঙ্গে একসঙ্গে। কেন? এটা একটা ডিক্লারেশন। সিপিএম ডিক্লেয়ার করছে যে তারা পারবে না একা, তারা অন্য দলকে চাইছে। অন্য দলকে কাদের চাইছে? ত্রিপুরা অন্য দল মানে তো বেশিরভাগই যারা এখনো কংগ্রেসে আছে। তো আমি একটু স্পেসিফিক করে দিতে চাই, অগ্রবাবু, মানিকবাবুরা কাদের ডাকবেন? 13 নির্বাচনের আগে পরে, 8 নির্বাচনের আগে পরে, 3 নির্বাচনের আগে পরে যে সমস্ত বিরোধী দলের কর্মীরা শহীদ হয়েছিলেন, তাদের বাড়িতে গিয়ে ডাকবেন। তাদের আসুন, আমাদের সমর্থন করো, আমরা আবার সিপিএম সরকার করতে চাই, তাদের গিয়ে ডাকবেন। সেই সমস্ত বিরোধী দলের যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের লোকদের, বিরোধী দলের যে যুবকরা মার খেয়ে ত্রিপুরা থেকে পালিয়ে লামডিং স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে থাকতো, তাদের গিয়ে ডাকুন, এসো আবার সিপিএম এর সরকার বানাই। মানিকবাবুর এই ডিক্লারেশনটা আমি চাই মানুষ জানুক। সিপিএম পরিষ্কার করে বলেছে তারা 23-এ একা সরকার করার অবস্থায় নেই। আমি জানি না এত বছর রাজনীতি করার পরেও এখনো সিনিয়র রাজনীতির নেতা কিভাবে নিজের দুর্বলতা এভাবে প্রকাশ করবে।